8 বছরের শিশুকে ধর্ষণে স্বামী ও শ্বশুরকে নিয়ে লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন। দেশ অস্থিতিশীল করার নেপথ্যে ফ্যাসিস্টদের অতৎপরতা, শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনিটরিং। যে কারণে মসজিদ থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হঠাৎই আসিফ নজরুলের মুজিব বন্দনা, সমালোচনার ঝড়। এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে জানা গেল জরিপে। সর্বোচ্চ ঝুঁকিতে ঢাকা, মারা যেতে পারে 2 লাখ মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। 8 বছরের শিশুকে ধর্ষণের স্বামী ও শ্বশুরকে নিয়ে লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন। মাগুরায় 8 বছরের শিশু আছিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি গত 6 মার্চ বৃহস্পতিবার ঘটে। এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমনটাই জানিয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা আছিয়ার বড় বোন। ধর্ষণের এই নেক্কারজনক ঘটনার পর ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। মানুষের বিবেক কতটা নিচে নামলে 8 বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মতো নির্মমভাবে ধর্ষণ করতে পারে, এমন প্রশ্ন নেটিজেনদের। ইতোমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সজীব হোসেনকে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা গেছে মাগুরার শ্রীপুর উপজেলার জড়িয়া গ্রামের 3য় শ্রেণী পড়ুয়া 8 বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজানদুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানে বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি। আসিয়ার বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সজীব হোসেনও জড়িত এই ধর্ষণ কাণ্ডে। এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ, এমনটি জানান শিশুটির বড় বোন। আপন বড় বোনের শ্বশুর আর স্বামীর দ্বারা এভাবে অবুঝ একটি শিশু ধর্ষণ হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে, এমন প্রশ্ন রাখেন নেটিজেনরা। যাদের ঘরে মেয়ে শিশু রয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকে আবার সচেতন থাকার পরামর্শ দেন অভিভাবকদের। মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেন, ঘটনার 20 দিন আগে সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। তিনি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যান। সেখান থেকে ফিরে দেখেন ঘরে আলো বন্ধ। এ সময় হঠাৎ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। উচ্চতা ও অন্যান্য বিষয় দেখে তিনি বুঝতে পারেন জড়িয়ে ধরা ব্যক্তি তার শ্বশুর হিটু শেখ। বিষয়টি স্বামী সজীবকে তিনি জানিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। পরে বাবার বাড়ি চলে যান, আর স্বামীর বাড়িতে ফিরতে চাইছিলেন না। বাবা মা বুঝিয়ে ছোট বোনকে সঙ্গে করে পাঠিয়ে দেন শ্বশুর বাড়ি। পরিবার জানায় 8 বছরের শিশুটি গত বুধবার ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে শনিবার বিকেল 5টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল CMH স্থানান্তর করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামি আগেই হেফাজতে ছিলেন। মামলার পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 4 আসামি হলেন শিশুটির ভগ্নিপতি সজীব, সজীবের ভাই রাতুল, তাদের বাবা হিটু মিয়া ও মা জাবেদা বেগম। দেশ অস্থিতিশীল করার নেপথ্যে ফ্যাসিস্টদের অতৎপরতা, শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনিটরিং। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ের একরকম স্থায়ী সংস্কৃতি। ছোট বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধ সহ কর্মসূচি দিয়ে আন্দোলনে চলে যাচ্ছেন বিভিন্ন খাত সংশ্লিষ্টরা। একের পর এক আন্দোলনের ঢেউ আশ্রে পড়েছে সরকারের উপর। একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া শেষ হতে না হতেই আরেকটি এসে ধাক্কা দিচ্ছে। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে এসব দাবির মিছিল। এর জেরে কখনো কখনো অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আবার হঠাৎ করে বেড়ে
বেড়ে যাচ্ছে খুন, ছিনতাই ও চলন্ত যানবাহনে নারীদের শ্লীলতাহানি সহ ভয়ানক সব অপকর্ম। আর এসব ঘটনার নেপথ্যে রয়েছে পরাজিত রাজনৈতিক শক্তি। বর্তমান সরকারের সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্য ও সাক্ষাৎকারের মাধ্যমে এমন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ফোনে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা, যা সার্বক্ষণিক মনিটরিং করছেন তারা। এমনকি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, টিফলেট বিতরণের মতো কর্মসূচিও দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে উস্কে দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তারা জানান এই প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও জড়িত আছেন সাবেক বেশ কয়েকজন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ পর্যন্ত কমপক্ষে 15 জন আমলার নাম চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে শনিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পূর্ণ হচ্ছে। এই সরকারকে বেকায়দায় ফেলতে এখানেই শেষ নয়। ঈদ সামনে রেখে গার্মেন্টস সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়াকে ইস্যু করা হবে, যা বিচ্ছিন্নভাবে ইতোমধ্যেই বেশ কয়েক স্থানে সংঘটিত হয়েছে। অস্থিতিশীল করার জন্য তৈরি হয়েছে ভায়োলেন্স ক্রিয়েটর গ্রুপ। টাকার বিনিময়ে অবরোধ, মিছিল, জ্বালাও পোড়াও সহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের প্রস্তুতি নিয়েছে গ্রুপটি। শ্রমিকদের মনে ভীতি সঞ্চার করে কাজের সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র এসব তথ্য জানিয়েছে। এদিকে পুলিশ সূত্র জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির মাধ্যমে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকা উত্তপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারির শেষের দিকে ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বাড়ানো হয় পরিকল্পিতভাবে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তায় পরিকল্পনার বিষয়টি ফাঁস হয়ে যায়। এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান ঘোষণা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় আগের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে অনেক টাকা আছে। টাকা খরচ করে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আমরা তৎপর আছি, আশা করছি তারা সফল হতে পারবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কারণে মসজিদ থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে আপন 2 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে হামলার ঘটনার পর এলাকা জুড়ে থমথমে অবস্থা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। নিহত সাইফুল সর্দার ও আতাউর সর্দার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর টেকেরহাট এলাকার আজিবর সর্দারের ছেলে। এছাড়া নিহত প্রতিবেশী মুজাম সর্দারের ছেলে পলাশ সর্দার। অন্যদিকে গুরুতর আহতরা হলেন সাইফুলের ভাই অলিল সর্দার ও আজিজুল হকের ছেলে তাজেল সর্দার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার শাহজাহান খানের সাথে। এরই জেরে শনিবার বেলা 11টার দিকে খোয়াজপুর সর্দারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এ খবর আশেপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর ও চাচাতো ভাই অলিল ও প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউর সর্দারকে। আহত হয় অন্তত 5 জন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় 250 শয্যার জেলা সদর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এদিকে 3 জনের মধ্যে ঢাকায় নেওয়ার পরে মৃত্যুবরণ করেন মুজাম সর্দারের ছেলে পলাশ সর্দার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, খোয়াজপুর শাহজাহান খান লোক নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। বাঁচতে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পায়নি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল ও অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে।
হঠাৎই আসিফ নজরুলের মুজিব বন্দনা, সমালোচনার ঝড়। সভা সেমিনারে আওয়ামী লীগ নির্মূলের কথা বললেও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ভিন্ন কথা বলেছেন তার ভেরিফাইড ফেসবুকের বিভিন্ন পোস্টে। এর মধ্যে বেশ আলোচনায় এসেছে 2020 সালের 17 মার্চ লেখা একটি কবিতা, শিরোনাম প্রিয় বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে লেখা কবিতাটিতে ফেসবুকে প্রায় 16,000 কমেন্টস। উপদেষ্টা আসিফ নজরুলের লেখা এই কবিতার নিচে মন্তব্যের ঘরের অধিকাংশ মন্তব্য তার বিরুদ্ধে। হাসান মাহমুদ নামের একজন মন্তব্য করেন, যদি আপনি তেলবাজির জন্য লিখে থাকেন তাহলে ব্যাপারটা ভয়ঙ্কর, আর যদি নিজের বিশ্বাস থেকে লিখে থাকেন তাহলে আরো ভয়ঙ্কর। আপনার বর্তমান পদের সঙ্গে আপনার বিশ্বাস ও তেলবাজি কোনোটাই যায় না, আপনার উচিত পদত্যাগ করা। মোহাম্মদ এলাহি বক্স মন্তব্য করেন, আপনার ছলচাতুরির কারণে গণ অভ্যুত্থান ব্যর্থ হতে বসেছে। আশফাকুল হোসাইন বলেন, 40,000 জাসদ হত্যাকারীর জন্য এত প্রেম, হাজার হাজার জামায়াত বিএনপি ভারত বিরোধীর খুনি হাসিনার প্রতি প্রেম লুকিয়ে রাখছেন কেন? মোহাম্মদ রাশেদুল মামুন লেখেন, আপনি আসলেই আওয়ামী লীগ। আবু শরীফ কামরুজ্জামান লেখেন, আজ আপনি যে গালিগুলো খাচ্ছেন প্রধান কারণ হলো আপনার মনে এক ভাবনা আর মুখে বলেন ভিন্ন কথা। আপনি তো নিজেই ঠিক না, তবে মানুষকে কিভাবে সঠিক পথে আনবেন? মোহাম্মদ কালাম উল্লাহ মন্তব্য করেন, বহুরূপী মানুষ বড় ভয়ঙ্কর, মুখ আর মুখোশ নিয়ে মানুষ দ্বন্দ্বে পড়ে যায়, তাই পদে পদে ধোঁকা খায়। আবু রায়হান নামের একজন মন্তব্য করেন, আসিফ ভাই সুন্দর কবিতা লেখেন, আমার জানা ছিল না। এই কবিতার পর আপনার অবস্থার নিশ্চিত উন্নততর হয়েছিল। এত সুন্দর কবিতা, এত তৈলমর্দন বৃথা যায়নি নিশ্চয়ই। এমদাদ বিন আমিন নামের একজন লেখেন, আপনার মতো সুশীল লোকরাই বড় ভয়ঙ্কর। আপনি জিয়াউর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারলেন না, কিন্তু ঠিকই মুজিবকে জানিয়েছেন। মুখলেসুর রহমান বলেন, আপনি তো পুরাটাই ঝামেলা। 32 নম্বর ভাঙা হলো ফ্যাসিবাদের আতুর ঘর বলে। আপনার রকমারি ভালোবাসা দেশের মানুষকে বিব্রত করে। ফারুক পুলক বলেন, এই লোক কেমনে বিপ্লবী সরকারে থাকে? মোহাম্মদ সাদ্দাম হোসেন মন্তব্য করেন, সবই তো ঠিকঠাকই আছিল, কিন্তু সেদিন আপনি না জন্মালে দেশ স্বাধীন হতো না, আমরাও আমাদের জায়গায় থাকতাম না। এই কথাগুলো তো আর মেনে নেওয়া যায় না জনাব। আসাদুজ্জামান হিমেল লেখেন, স্যার আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পোস্ট সব সময় নজর দেই, কিন্তু একটা লাইনের সঙ্গে একমত হতে পারলাম না। সেটা হলো আপনি লিখলেন, আপনি জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আপনাকে আমি বলতে চাই, এই দেশ আপামর জনতা স্বাধীন করেছে, আর জীবন বাজি রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা তো পানির মতো পরিষ্কার। এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে যা জানা গেল জরিপে। দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠানের চালানো এক জরিপে। তাতে দেখা গেছে বিএনপি সর্বোচ্চ 41.7% ভোট পাবে। দ্বিতীয় স্থানে অবস্থান থাকা জামায়াতে ইসলামী পাবে 31.6% ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগ 13.9%। আর ছাত্রদের নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 5.1% ভোট। উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের 8টি বিভাগে পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন এবং মুক্তিচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছর সারা দেশের 8টি বিভাগে 64টি জেলায় 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 10,696 জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে আরও উঠে এসেছে এলাকা ভিত্তিক নমুনায় গ্রামীণ 71% এবং শহর 29%, লিঙ্গভিত্তিক পুরুষ নমুনা পুরুষ 55% এবং নারী 45%। নমুনায় বয়স ভিত্তিক প্রতিনিধিত্ব জেন জি 18 থেকে 21 বছর 36%, মিলেনিয়ালস 29 থেকে 44 বছর 34%, জেন এক্স 45 থেকে 60 বছর 18% এবং ষাটোর্ধ্ব 12%। জরিপের ফল আরও বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল 3.3% ভোট পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সরোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন। সর্বোচ্চ ঝুঁকিতে ঢাকা, মারা যেতে পারে 2 লাখ মানুষ। প্রতিনিয়তই যেন আতঙ্ক নিয়ে বাস করতে হয় রাজধানী ঢাকায়। সেই আতঙ্ক আরো বাড়িয়ে দিয়ে গেল গত কয়েক দিনের ভূমিকম্প। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ 3টি প্লেটের সংযোগ স্থলে অবস্থিত, ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। সম্প্রতি 2 সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় এই অঞ্চলে
ভূগর্ভে দুটি প্লেট ধাবিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। এটিকে বলে সাবডাকশন জোন। ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে বাংলাদেশ। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পনে কেঁপে উঠছে দেশ। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও সামনে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জিপিএসে পরিমাণ করে দেখা গেছে প্রতি বছর 1 মিটার থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে। সেই হিসাবে এখন 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী। অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোড মেনে অনেক স্থাপনা নির্মাণ না হয় এখানকার 1% বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে 2 লাখ লোকের প্রাণহানি ঘটবে। 5 থেকে 7 লাখ মানুষ বিভিন্ন বিল্ডিংয়ে আটকা পড়বে। পরবর্তী সময় খাদ্যাভাব, অগ্নিকাণ্ড সহ নানা কারণে তাদেরও একটি বড় অংশের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্প থেকে আরেকটি বড় ভূমিকম্পের সময় এলাকাভেদে এক এক রকম। এই ভূখণ্ডে বড় ধরনের ভূমিকম্প সাধারণত 1 থেকে 1,500 বছর পর পর হয়ে থাকে। 1762 সালে গ্রেট আরকান আর্থকোয়েকের মাত্রা ছিল 8.5। এতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময় 1897 সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল 8.7 মাত্রার। এসব হিসেবেও বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2023 সালে বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় 41টি ভূমিকম্প হয়। গত বছর তা ছিল 54।